প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করবে। আজকে স্বাগত জানাচ্ছি অনলাইনের আরও একটি নতুন ক্লাসে। আমি নুসরাতুল সরকার বাঁধন, প্রভাষক, বাংলা, মাদার বক্স, গার্হস্থ্য অর্থনীতি কলেজ। আর কথা বলবো অপরিচিতা গল্পের বাকি অংশ নিয়ে। গত ক্লাসে আমি অপরিচিতা গল্পের কিছু বিষয় নিয়ে কথা বলেছি। আজকে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। গত ক্লাসে আমরা অপরিচিতা গল্পের 4টি ভাগের কাহিনী নিয়ে কথা বলছিলাম। আজকে কথা বলবো গল্পে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে। গল্পে কি কি গুরুত্বপূর্ণ আর টপিকস বিষয় রয়েছে বা যে সকল বিষয়ে প্রশ্ন হয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। গল্পে বয়স নিয়ে কথা বলবো। বয়স গল্পে বেশ কয়েকটি বয়সের উল্লেখ রয়েছে। 15 বছর। আমরা গল্পের শুরুতে কল্যাণীর যখন বিয়ের আলোচনা চলছিল তখন যে কল্যাণীর বয়স পাওয়া যায় সেটি 15 বছর ছিল। তারপরে 16 বছর, 17 বছর। 1 বছর পরে অনুপমের সাথে যখন ট্রেনে কল্যাণীর দেখা হয় তখন অনুপমের ধারণা যে কল্যাণীর বয়স 16-17 বছর। তারপরে 23 বছর অনুপমের যখন বিয়ে আলোচনা হয় বা বিয়ে হয় তখন তার বয়স ছিল 23 বছর। 27 বছর যখন অনুপম আত্মজীবনের গল্পটি বলছে তখন তার বয়স ছিল 27 বছর। তার আরেকটা বয়সের উল্লেখ আছে 6 বছর। 6 বছর আসলে কারো বয়স নয়, 6 বছর বয়স ছিল অনুপমের চেয়ে 6 বছরের বয়স বেশি তার মামার বয়স। অর্থাৎ অনুপমের বয়স যদি 27 বছর হয় তাহলে মামার বয়স হবে 33 বছর। আর অনুপমের বয়স যদি 23 বছর হয় তাহলে মামার বয়স হবে 6 যোগ করলে যেটা হয়। তাহলে 15 বছর, 16 বছর, 17 বছর, 23 বছর, 27 বছর। আরেকটি বয়সের উল্লেখ আছে, সেটি হচ্ছে 40 বছর। এই 40 বছর বয়সটি হলো কল্যাণীর বাবা শম্ভুনাথের বয়স। গল্পে উল্লেখ আছে যে শম্ভুনাথের বয়স 40-এর কম বা বেশি এইরকম। তারপরে বয়সের পরে যে বিষয়গুলোকে গুরুত্ব জায়গা, গল্পে যে কয়টি জায়গার পরিচয় পাওয়া যায় বা জায়গার নাম পাওয়া যায় তার মধ্যে একটি হলো কলকাতা বা কলিকাতা, যেখানে অনুপমের বাসা। তারপরে হলো কানপুর, কল্যাণীদের বাসা। তারপরে আরেকটা পাওয়া যায় কর্ণগড়, আর যেখানে অনুপমের মামা জীবনে একবার গিয়েছিলেন। কানপুর হচ্ছে কলকাতার নিকটবর্তী একটি জায়গা। তারপরে পাওয়া যায় কতগুলো জীবের নাম, জীব বা প্রাণীর নাম, জীব বা প্রাণীর নাম। প্রাণীর নাম এখানে পাওয়া যায় সাপ, হাতি, কুমিরের নাম সরাসরি কুমির নেই, মকর মুখ আর গয়না ছিল মকর মুখ, আর কুমিরের মুখের মতো মকর, অর্থাৎ কুমির। তারপরে পাওয়া যায় হলো ভ্রমর, আরেক নাম পাওয়া যায় প্রজাপতি। তো প্রজাপতি এখানে সরাসরি কোনো প্রাণীর নাম হিসেবে আসেনি, প্রজাপতি এখানে এসেছে একজন দেবতার নাম হিসেবে। আর এই দেবতা হলেন ব্রহ্মা। এই কয়েকটি প্রাণীর নাম পাওয়া যায়। তারপরে এখানে ফুলের নাম পাওয়া যায়, ফুলের নাম বা ফুল। আর ফুলের নাম হিসেবে পাওয়া যায় শিমুল ফুল, রজনীগন্ধা ফুল, শিমুল ফুলের সাথে অনুপমকে তুলনা করা হয়েছিল। শিমুল ফুলের মধ্যে তার মাস্টারমশাইটাকে তুলনা করেছিল, যে বলে আসলে সৌন্দর্য আছে কিন্তু গুরুত্ব নেই। তারপরে আরেকটা ছিল যে ফুলের নাম না, বকুল বনের কথা উল্লেখ আছে। বকুল বনের নবপল্লব
এর মতো বিকশিত পাতার মতো আর কি কাঁপিয়া কাঁপিয়া তার চিন্তা করে এরকম একটা বিষয় বকুল বন। এর বকুল ফুলের নাম নেই, বনের নাম আছে। দেবতা হিসেবে দেবতাদের নাম, দেবতার নাম পাওয়া যায় এখানে দুর্গা। দুর্গা বলতে এখানে অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে। দুর্গার আরেকটি নাম অন্নপূর্ণা, অন্নপূর্ণা। তারপরে গণেশের নাম এখানে সরাসরি গণেশ হিসেবে পাওয়া যায় গজানন হিসেবে, গজানন। অর্থাৎ গজ মানে হলো হাতি, আনন মুখ, হাতির মতো মুখ যার মানে গজের মতো মুখ যার তাকে বলা হয় গজানন। তারপরে অন্নপূর্ণার বলে গজাননের ছোট ভাইটি, এখানে সরাসরি ছোট ভাইটির নাম আসেনি, এই ছোট ভাইটি হলো কার্তিক, দুর্গার ছোট ভাই। তারপরে আছে প্রজাপতি হলো বিয়ের দেবতা। হিন্দু ধর্মে প্রজাপতিকে বলা হয় বিয়ের দেবতা। ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়। আরেকটা হচ্ছে পঞ্চশর, আরেকজন দেবতার নাম পাওয়া যায় পঞ্চশর। এই পঞ্চশর হলেন, একে বলা হয় মদন দেবী। মদনদেবকে আরো বলা হয় প্রেমের দেবতা, কামের দেবতা। এই কয়েকজন দেবতার নাম পাওয়া যায়। নদীর নাম পাওয়া যায়, একটি নদীর নাম পাওয়া যায় নদী। এই বিষয়গুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এগুলো পরীক্ষার প্রশ্ন হতে পারে। এই নদী হিসেবে এখানে কোনটি এসেছে? ফল্গু। ভারতের গয়া অঞ্চলের একটি অন্যতম নদী, অন্তঃসলীলা নদী, অর্থাৎ যে নদীর নিচ দিয়ে মানে উপরে বালির নিচে পানি, এমনিতে পানি দেখা যায় না, বালি খুললে পানি পাওয়া যায়। এই নদীটির নাম কেন আছে। আর একাডেমিক পরীক্ষা হিসাবে উল্লেখ রয়েছে এমএ পরীক্ষা, অনুপম এমএ পাস ছিল। আর আরেক জায়গায় উল্লেখ করা আছে অনুপম কলেজের সকল পরীক্ষায় মোটামুটি কলেজে সব পড়া শেষ করেছে, বা এই টাইপের উল্লেখ আছে। এগুলো হচ্ছে এখানে টপিকস, গুরুত্বপূর্ণ টপিকস পয়েন্ট। এবার আমরা আলোচনা করব গল্পের চরিত্রগুলো নিয়ে। গল্পের প্রথম যে চরিত্রটি, সেই চরিত্র হলো অনুপম। অনুপম অর্থ উপমাহীন বা তুলনাহীন। অনুপম, তার বয়স 27 বছর। 27 বছর বয়সী অনুপম তার জীবনের গল্প আমাদেরকে শোনাচ্ছেন। উত্তম পুরুষের গল্প তিনি বলতেছেন। কখন তার ঘটনা বলছেন? যখন তার বয়স ছিল 23 বছর বয়স। এই 23 বছর বয়সের কাহিনী অনুপম শোনাচ্ছেন। তো অনুপম লেখাপড়া জানা, উচ্চ শিক্ষিত ছেলে, এমএ পাস করা একজন ছেলে, কিন্তু ব্যক্তিত্বহীনতার দিক থেকে সে ব্যক্তিত্বহীন বলা যায়, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নয়। মায়ের কথা মতো চলে, আমার কথা মতো চলে। নিজের যে একজন শিক্ষিত মানুষের যে নিজের যে চেতনা বা নিজের যে চিন্তা চেতনা আছে, এই বিষয়ে তার সেরকম কোনো আমরা উল্লেখ পাই না। তো এই অনুপমের 15 বছর বয়সী একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়, এবং বিয়ে ঠিক শুধু না, বিয়ের আয়োজনও হয়, বিয়ে তারা যায়, বিয়ে অনুষ্ঠানও হয়, এবং একটা পর্যায়ে বিয়ে ভেঙে যায়। আর বিয়ের পরে অনুপমের অনুপমের যে অন্তর্দ্বন্দ্ব বা মনস্তাপে যে দ্বন্দ্ব বা মনস্তাপে যে মানে মানসিক যে চাপ, এই বিষয়ে সে তার গল্প, তার নিজের গল্পটিতে বলতেছে। তো তার যে চেহারা ছিল অনেক সুন্দর, মানে শৈশবে সে অনেক সুন্দর ছিল। সেই ক্ষেত্রে কিরকম বলা যায়, ওই যে শিমুল ফুলের সাথে, তার মাস্টার তাকে শিমুল ফুলের সাথে তুলনা করছেন, এবং মাকাল ফুলের সাথে তুলনা করছে। শিমুল ফুল দূর থেকে দেখতে আসলে সুন্দর, কিন্তু তাকে কেউ আসলে কুড়িয়ে ঘরে রাখে না, এরকম একটা বিষয়। অনুপম তার ধারণাতে তার মাস্টাররা তার সম্পর্কে ঠিকই ধারণা পোষণ করছে। আর মাকাল ফল তো পাকলে এগুলিকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে এটি ভিতরে কালো। মাকাল ফুলের সাথে তুলনা করছেন, এবং
তার যে আদর বা তার যে মায়ের প্রতি ভক্তি, এই বিষয়টা বোঝাতে তাকে বলা হয় অন্নপূর্ণার কোলে গোজাননের ছোট ভাইটি। গল্পের দ্বিতীয় যে চরিত্রটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে অনুপমের মা চরিত্রটি। তো মা বিষয়টি আসলে একটি অন্যরকম একটি বিষয়। মা হচ্ছে অনেক সেন্সিটিভ জায়গা। প্রত্যেক মাই তার সন্তানের জন্য আর সন্তানের মঙ্গল কামনা করে, এটাই স্বাভাবিক। আর প্রত্যেক সন্তানেরই উচিত তার মায়ের প্রতি শ্রদ্ধা রাখা। অনুপম সেইটা রেখেছে, কিন্তু অনুপমের মা এখানে স্বল্প পরিসরে অনুপমের মায়ের আমরা এখানে পরিচয়। প্রথম পার্টে দেখা যায় যে তার মা হয়তো তার মায়ের মা বাবারা হয়তো গরিব ছিল, গরিব তার বলে তাদের অর্থ সম্পদ ছিল না, কিন্তু অনুপমের বাবা ওকালতি করে একটা সময় প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে এবং সেগুলো ভোগ করার আগেই অনুপমের বাবা মারা গেছে। তারা হয়েছে হঠাৎ বড় লোক। এই যে অনুপমের মা যে বড় লোক হয়েছে এই কথাটা সে নিজে ভুলেন না, এক মিনিটের জন্য কখনো ভুলেন না এবং অনুপমকেও ভুলতে দেয় না। এবং এই মাকে আমরা গল্পের চতুর্থ পার্টে দেখি ট্রেনে যে দ্বিধাদ্বন্দ্ব কল্যাণীকে নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল, তার এছাড়া মায়ের তেমন কোনো আর অন্য পরিচয় বা চরিত্র তেমন বৈশিষ্ট্য পাওয়া যায় না। মামা গল্পের অন্যতম প্রভাবশালী চরিত্র হলো অনুপমের মামা। অন্যতম প্রভাবশালী চরিত্র, গল্পের অন্যতম প্রভাবশালী চরিত্র অনুপমের মামা। প্রভাবশালী বলতে এই অনুপমের মামা ঘটনার সকল কিছুই এক প্রকার নিয়ন্ত্রণ করে। এই হলো অনুপমের পরিবারের ভর্তা। তিনি যা ডিসিশন দিবে সেটাই ফাইনাল। এই মামা সম্পর্কে অনুপমের ধারণা যে কিরকম ফুলগুর বালির মতো, অর্থাৎ ফুলগু নদীর বালির মতো সমস্ত সংসারকে অন্তরে শুষিয়া নিয়েছে। এই মামা অনুপমের বলতে ভাগ্য দেবতার এজেন্টের মতো কাজ করে, অর্থাৎ সকল কিছুই সেই নিয়ন্ত্রণ করে। সকল কিছু। তো এই কন্যা সম্পর্কে অনুপমের মামা, অর্থাৎ বিবাহের কন্যা সম্পর্কে অনুপমের একটা নিজস্ব ধারণা আছে বা মতামত আছে। আর অনুপমের যখন বিয়ের আলোচনা হয়, হরিশ যখন কন্যার বিষয়ে বলে, তখন অনুপম কিন্তু বলেন যে বিষয়টা আসলে আমাকে না বললে বা আমার মামাকে যদি বুঝাইতে পারো তাহলে সহজ আছে। তখন হরিশ তার মামাকে বোঝায়, মামার তদারকিতে তার বিয়ে ঠিক হয়। বিয়ের কন্যা সম্পর্কে মামার ধারণা হচ্ছে যে এই বাড়িতে আসবে মাথা হেট করে বা মাথা নিচু করে আসবে, তাকে যেমন ইচ্ছা শাসন করা যাবে, যেমন ইচ্ছা তদারকি করা যাবে। কিন্তু তার যে টাকা পয়সার প্রতি একেবারে লোভ নেই তারা, কিন্তু টাকা পয়সার প্রতি তার প্রচন্ড আসক্তি আছে। চাইলে যেন পাওয়া যায় এরকম বিষয়ে যেন থাকবে, অথচ টাকা নেই কিন্তু দ্বিতীয় কুসুর করে এমন ফ্যামিলির কন্যা তার চাই। তো এই মামার কলকাতার বাইরে, তার বাইরে যে একটা বিশ্ব জগৎ আছে, বাইরে একটা ধারণা এরকম এই সম্পর্কে তার ধারণা নাই। এবং কলকাতার বাইরের সমস্ত জগৎকে সে আন্দামান দ্বীপের মতো মনে করে। আন্দামান দ্বীপ বা আন্দামান দ্বীপ বঙ্গোপসাগরের একটি দ্বীপ, আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত মনে করে কলকাতার বাইরে সমস্ত সংসারকে। এবং কলকাতার বাইরে অনুপমের মামার কোথাও যাওয়া হয়নি, শুধু একটা জায়গা কলকাতার নিকট থেকে কমনগর পর্যন্ত সে জীবনে একবার গিয়েছিল। এই মামার তদারকিতে যেমন বিয়ে ঠিক হয়, বিয়ে বাড়িতে মামার অতিরিক্ত হস্তক্ষেপের কারণে কিন্তু মূলত অনুপমের বিয়েটি ভেঙে যায়। বিয়ে বাড়িতে কি হলো, মামা কল্যাণীর বাবার কাছে বাবা যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো পরীক্ষা করার জন্য একটা শেখরা নিয়ে গেছিল, আমরা যেটাকে স্বর্ণকার বলতে। এবং সে কল্যাণীর বাবা তাতে খুব আত্মমর্যাদায় লাগে এবং সে বলে যে সেই পরিবারকে আমরা মেয়ে দেবো, যে পরিবার সন্দেহ করে যে আমি বাবা হয়ে মেয়েকে ঠকাবো সেই পরিবারের কাছে আমি মেয়ে দেবো না। মূলত এই অনুপমের মামার কারণেই অনুপমের বিয়ে ভেঙে যায়।
তারপরে চরিত্রটি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধু হরিশ। বন্ধু হরিশ, অনুপমের বন্ধু হরিশ কানপুরে থাকেন এবং এই হরিশই অনুপমের জন্য কল্যাণের সম্বন্ধ নিয়ে এসেছিলেন। তো হরিশ অত্যন্ত রসিক মানুষ, গল্প তোমাইতে বেশ মানে পটু। আবার গল্পের আমরা যখন আড্ডা দিই, আড্ডায় সবাই কথা দেখবা যে কেউ চুপ করে থাকে, কেউ এমন গল্প করে সবাই শুনে যায়। রসিক হচ্ছে এই টাইপের মানুষ যে আসল জমাইতে অদ্বিতীয়, এবং এই কারণে হরিশকে অনুপমের মামা পছন্দ করে। আর যে কারণেই অনুপম বলেছিল যে মামার কাছে বিয়ের সম্বন্ধটা পারে। শুধু হরিশকে অনুপমের মামাই পছন্দ করে না, হরিশকে কল্যাণীর বাবা শম্ভুনাথও বিশ্বাস করেন। এতটাই বিশ্বাস করেন যে শুধু হরিশের কথাতেই কল্যাণীকে বিয়ে দিতে রাজি হয়েছে, অনুপমের পরিবার বা অনুপমকে না দেখি। এবং এই হরিশ কল্যাণী অনুপমকে দেখেছিল ছবিতে বা ফটোগ্রাফি, এই হরিশই কল্যাণীকে ছবি দেওয়ার ব্যবস্থা করেছিল বা পাঠিয়েছে। অর্থাৎ হরিশ এখানে ঘটকের ভূমিকা পালন করছে। আরেকটি চরিত্র নিয়ে কথা বলা উচিত, সেটা হচ্ছে বিনু দাদা। গল্পের প্রথম ভাগের বা প্রথম পরিচ্ছেদের একেবারে শেষ দিকে এই বিনু দাদার পরিচয় পাওয়া যায়। বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। বিনু দাদার এখানে গল্পের একটু ভূমিকা হলো, বিনু দাদা অনুপম আর কল্যাণীর বিয়েতে কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। শম্ভুনাথ গল্পের অত্যন্ত বলিষ্ঠ একটি চরিত্র। শম্ভুনাথ উচ্চশিক্ষিত মানুষ, আত্মমর্যাদায় একেবারে স্বয়ং সম্পূর্ণ, আত্মমর্যাদায় একটা মানে কি বলবো আমি এটাকে, আত্মমর্যাদায় ব্যাপকভাবে দীক্ষিত বা একদম মর্যাদাবোধ সম্পন্ন একজন মানুষ হলেন এই শম্ভুনাথ। বয়স তার 40-এর একটু বেশি কিংবা কম, কাঁচা পাকা চুল কাঁচা, কিন্তু দাড়িতে হালকা পাক ধরেছে, এরকম একটা মানুষ। আর সবসময় ঠান্ডা স্বভাবের মানুষ, চুপচাপ থাকাই তার স্বভাব। এ সম্পর্কে শম্ভুনাথ সম্পর্কে হরিশের মামার একটা ধারণা যে বেআইনি সম্প্রদায় হবে একটু মানে চৌকশূন্য, কিন্তু এরকম সে না। তো বংশমর্যাদাও ভালো ছিল, এককালে হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু এখন হয়তো সেরকম তেমন কিছু নাই, কিন্তু একবারে যে খারাপ তা না। শম্ভুনাথ সম্পর্কে ধারণা এরকম যে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘর ভরা ছিল। বাসা কলকাতাতে ছিল, কিন্তু তারা কানপুরে গিয়ে ওখানে বসবাস করতেছে। শম্ভুনাথ ওখানে বসবাস করতেছে এবং গৃহস্থ ঘরের একদম সামান্য গৃহস্থ ঘরের মতোই জীবনযাপন করে। তার সংসারে আর কেউ নেই, রয়েছে একমাত্র একটি মেয়ে, এবং যে মেয়ের বিয়ে ঠিক করছে হরিশের কথায় অনুপমের সাথে। এবং মাত্র সে হরিশকে এতটাই বিশ্বাস করেছে, বিয়ের 3 দিন আগে অনুপমকে গিয়ে সে আশীর্বাদ করে এসেছিল। আর বিয়ের দিন ছিল, এবং সে আত্মমর্যাদা এতটাই বেশি যে অনুপমের মামা যখন ভাবে যে শম্ভুনাথ তাকে ঠকাবে, যেগুলো গয়না বা যেগুলো কম দেওয়ার কথা ছিল তার ঠিক মতো দেবে না, এজন্য তাকে যাচাই করার জন্য তার বাড়ির সেকরা নিয়ে এসেছে। এই বিষয়টি শম্ভুনাথের খুব আত্মমর্যাদায় লেগেছে, ইগোতে লেগেছে, সেটা মানতে পারে। কিন্তু সে অন্য আত্মজনের মতো চিৎকার করে মনের ক্ষোভ প্রকাশ করার মতো সে চুপচাপ ছিল। সে
চুপচাপ থেকে বর কনে পক্ষকে সবাইকে মানে কনে পক্ষ বিশেষ কনে পক্ষকে খাইয়ে দিয়ে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছে মূলত। আর সে এবং সে বলে যে আমার মেয়েকে ঠকাবো মানে এই চিন্তা যারা প্রশ্ন করতে পারে সেই পরিবারে আসলে আমি মেয়ে দিব না। কল্যাণ যাকে ঘিরে মানে যাকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে, যে মূলত এই অপরিচিতা তাকে নিয়ে যথাযথ এই কল্যাণের পরিচয় আমরা প্রথম দিকে তেমন পাচ্ছি না বা তার ভূমিকা পাচ্ছি না। গল্পের প্রথম ভাগে খালি একবার দেখা যায় যে 15 বছর একটি বয়সের মেয়ের সাথে অনুপমের বিয়ে ছিল, কিন্তু গল্পের চতুর্থ ভাগে পুরো অংশটুকু জুড়েই কল্যাণীর সরব বিচরণ আমরা লক্ষ্য করি। এখানে বিশেষ করে যে ট্রেনের যে ঘটনাগুলো, ওখানে অনুপমের সাথে দেখা, তার মায়ের সাথে দেখা, টেনে অনুপমের যে ভালো লাগা, তারপর তার কথা কণ্ঠ ইত্যাদি সবকিছু এই কল্যাণীও উচ্চশিক্ষিত একটি মেয়ে। তো আগে সচরাচর যেটা হয় হিন্দু সমাজে বা মুসলমান সমাজে উভয় সমাজে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। সেই ক্ষেত্রে 15 বছর বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে, কারণ আগে 10 বছর 8 বছর 9 বছর বয়সে বিয়ে দেওয়া হতো। বয়স বেশি হয়ে গেছে, তো কল্যাণীর বাবা তার জন্য পাত্রস্থ করার ব্যবস্থা করছে, হয়তো পাচ্ছে না বা সেভাবে সুবিধা হচ্ছে না, কিন্তু মানে সে বিয়ে হচ্ছে না। দেখতে দেখতে কল্যাণীর বয়স 16-17 বছর হয়ে গেল, এবং যখন শেষ পর্যন্ত অনুপমের সাথে কল্যাণীর সাথে দেখা যায় তখন তার বয়স কত হবে? অনুপমের যদি 23 বছর বয়স থেকে 27 বছর হয়ে যায়, তাহলে 15 বছর বয়স থেকে কয় বছর হবে? 16, 17, 19 বছর বয়স মতো হয়েছিল। এবং সে একটি সে শিক্ষিত মেয়ে এই হচ্ছে। অবশ্য এখানে আমরা গল্পের পাঠ পরিচিতিতে দেখি যে যৌতুক প্রথার বিরুদ্ধে বাবা মেয়ের বলিষ্ঠ প্রতিবাদ। এখানে কিন্তু আমরা যৌতুক প্রথা বা মেয়ের কিন্তু তেমন প্রতিবাদ আমরা এখানে লক্ষ্য করি না। মেয়ের তবে হ্যাঁ মেয়ের যে প্রতিবাদী তার বিষয় লক্ষ্য করা যায় যখন ওই যে ট্রেনে বড় সাহেবের টিকিট লাগিয়ে দেওয়া হয় সিটে, টিকিট ছিঁড়ে ফেলা দেওয়ার মধ্যে, এবং তখন বলে যে এখানে আগে থেকে দখল করা আছে, সেটার প্রতিবাদ করার মধ্যে তার প্রতিবাদী চেতনা আমরা এই পরিচয় পাই। এবং এই কল্যাণী বিবাহে ভেঙে দেওয়ার পরে মানসিক তার জোর যেন আরো বেড়ে গেছে, সে আর বিয়ে করতে বিয়ে যতগুলো সম্বন্ধ সে বিয়ে করবে না। এবং এটাও একটা ভালো দিক ছিল, কারণ অনুপম ভেবেছিল যে তাকে পছন্দ করে তার বিয়ে করতে চাচ্ছে না। তো কল্যাণী বিয়ে না করার পণ করেছে এবং সে দেশ সেবার কাজ গ্রহণ করেছে, দেশ মাতৃকা আর দেশ সেবার কাজ গ্রহণ করেছে। দেশ সেবার কাজ কি দেশের ছেলে মেয়েদের লেখাপড়ার ভার সে নিয়েছে, এবং শেষ পর্যন্ত সে তার চিন্তায় অটল ছিল। হয়তো গল্পের শেষে হয়তো সে অনুপমের সাথে জীবন সঙ্গী হিসেবে বা জীবন সাথী হিসেবে তাকে বেছে নিয়ে মানে জীবন কাজ পরিচালনা করতে হবে। এবার গল্পের যে বিষয়গুলো আমরা দেখব, এক আচ্ছা যৌতুক প্রথা নিয়ে একটু কথা বলি। যৌতুক প্রথা রবীন্দ্রনাথের অধিকাংশ গল্পে যৌতুক প্রথার বলি হয়েছে তার নারীরা। আমরা হৈমন্তী গল্পের কথা অনেকেই হয়তো যায়নি। তো এই গল্পটিতে পাঠ পরিস্থিতির আলোচনা অনুযায়ী বলা যায় যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। একটা জিনিস আমি এখানে আমার চিন্তা বা আমার চেতনা যে ব্যাখ্যা দিই, এখানে কিন্তু যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে বা বিরোধিতা করা যেমন কিন্তু বিষয় নয়, কারণ কল্যাণীর বাবা কিন্তু যৌতুক দিতে অস্বীকার করেন। কল্যাণীর বাবা যৌতুক দিতে অস্বীকার করেন, সে গয়নাগাটি সবই যে বরং বেশি দিয়েছে। ঝামেলাটা কোথায়? তাদের আত্মমর্যাদা বলে, আত্মমর্যাদা বলে। আমাদের দুই এখানে যেটা আছে, মনস্তাবে দগ্ধ একজন যুবকের, মনস্তাবে দগ্ধ যুবকের পরিচয়। তারপরে হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষা। এখানে আগে সকল নারীরা বা অন্য গল্পের নারীরা কেউ কিন্তু সে হচ্ছে শিক্ষিত বা উচ্চ শিক্ষিত। এই গল্পে কল্যাণী কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত আমাদেরকে দেখতে পাই। সে হিন্দি ভাষায় কথা বলেছে, তারপর সে ইংরেজিতে যে কথা বলেছে, এবং সে দেশি সে ছেলেমেয়েদের লেখাপড়ার ভার নিয়েছে। এ থেকে তাকে আমরা শিক্ষিত নারী হিসেবে পাই। আর ঊনবিংশ মানে বিদ্রোহ চেতনা, এটাকে বলা যায় ঊনবিংশ শতকে যখন মানুষের ভিতরে শিক্ষার বিস্তার করতেছে, মানুষের যে মানসিক চেতনাগুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে, সেই চেতনার বহিঃপ্রকাশ কিন্তু সম্ভব না। শিক্ষিত মানুষ বলেই কিন্তু তার ভিতরে আত্মমর্যাদা বোধটা জেগে উঠেছে।
এই আত্মমর্যাদার কারণে কিন্তু সে তার মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে। যাই হোক, এটাই মূলত অপরিচিতা গল্পের সামগ্রিক বিষয়। আশা করছি সবাই ভালো লাগবে। তো ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।